ইনস্টল করা হয় নাই, ইনস্টল করে ফেলতে ওই যে ফুটাটা মিস্ত্রি বন্ধ করে দিচ্ছে। ওকে, ঢাকা রিস্কাটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আম, খুবই মানে সারা বাংলাদেশের সব মানুষের মতো আমিও খুবই আগ্রহ করে অপেক্ষা করছি পরশুদিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কি হবে, কারা জিতবেন, কারা হারবেন, কে সরকার গঠন করবেন, এটা সব মানুষের মধ্যে আলোচনা রয়েছে গণভোট নিয়ে। তবে আজ আমরা এমন একজনকে পেয়েছি যিনি ছাত্র জীবন থেকে আমাদের অনেকেরই অনেকেরই যদিও তার রাজনীতি আমি কখনো করি নাই, কিন্তু আমাদের অনেকেরই বড় ভাই, নেতা, এখন বিএনপির কেন্দ্রীয় নেতা, সেই ডক্টর আসাদুজ্জামান রিপন আজকে আমাদের সাথে আছেন। রিপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠান শুরু করার আগে বলতেছিলাম যে অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলো। আমার আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ কেন? যে আপনি আপনি আমাকে সময় দিয়েছেন, আপনার সঙ্গে যে দেখা হলো এটা কি সেটা। বলেন, আমি তো বরং মানে হ্যাঁ, হ্যাঁ, মানে ইয়ে না, ইন্টারভিউর ব্যাপার না, জি, বরং আপনার সাথে আমার অনেক বছর পর, অনেক বছর বছর পরে। আমি খুব মানে স্ট্রেস দিয়ে বললাম দেখা হচ্ছে, দেখা একটা সুযোগ ঘটলো। না, সেটা আমাদের নো ম্যাটার। টেলিভিশন অনেকবার দেখা হয়েছে, কিন্তু এমনি আর দেখা না হইতেছিল না, না। তো সুতরাং তো এটা আমি যখনই শুনলাম যে আপনি আসছেন, আমি তো খুব অবাক হইলাম যে তাই নাকি, দেশে চলে আসছেন উনি। তখন বললাম যে হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে তো আগ্রহ থাকার কথা। না, তো নির্বাচনটা যাই আমি হোক, খুবই দেখতে চাই। খুব ভালো লাগলো আমার। তো নির্বাচন নিয়ে একটু আপনার কাছে একটু জানতে নিশ্চয়ই চাইবো যে নিশ্চয়ই। আমরা কিন্তু খেয়াল করছি যে বিএনপির মানে শুধু বিএনপি বলে না, নির্বাচন নিয়ে কথা হইলেই আরেকটা কথা পাশাপাশি চলে আসতেছে, সেটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটা যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে কিন্তু বিএনপির এইবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের পক্ষ থেকে। আমরা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তত্ত্ব যেটা আছে সেইটার মধ্যে আরেকটু ইন্ধন দেওয়ার জন্য আমরা দেখলাম যে ভোটের দিন 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, এটার আবার একটা প্রচণ্ড প্রতিবাদ করলো জামাত নির্ভর জোট। বলা হলো আপনারা এটা করতেছেন, মানে বিএনপি জোট। আহ, এই রকম নির্বাচনে নানা রকম, এটা আবার প্রত্যাহার করলো, এরকম নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব, নানা কিছু নিয়ে আপনার পর্যবেক্ষণটাকে আসলে নির্বাচনে মানে কি হবে, মানে একটা ভালো নির্বাচন হবে কিনা, ফলাফল যাই হোক না কেন সেটা বিএনপি মেনে নিবে কিনা, মানে হিসাবটা কি? আমি আপনাকে যদি বলি এভাবে, আমার আপনার অনেকেরই আমাদের জীবনে খুব ইমিডিয়েট দেখা আহ, মানে কয়েকটা নির্বাচন অভিজ্ঞতা আছে আমাদের, তাই না? যদি আপনি ধরেন 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচনটাকে যদি আপনি সামনে দেখেন, মানে অ্যাটলিস্ট গত 3টা নির্বাচনকে যদি সামনে দেখেন, তাহলে এটা মানে এটা যে কোনো ফলাফল ছিল না, এটা তো আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা যদি আরও পেছনের দিকে তাকাই, যদি দেখি যে একেবারেই এরশাদের পতনের পর যে নির্বাচনটা, সেখানে আমরা গভর্নমেন্ট ফর্ম করলাম, যদিও একেবারেই অ্যাবসলিউট মেজরিটি না নিয়েও গভর্নমেন্ট ফর্ম করতে হলো। আহ, একটা সেকেন্ড রিপন ভাই, দর্শকরা সাউন্ডের খুব কমপ্লেন করতেছেন, সাউন্ড কি ঠিক আছে? জি, সাউন্ডটা ঠিক আছে কিনা এটা আমরা একটু, জি, রিপন ভাই আপনি বলেন। তো ফলে যেটা দেখা গেছে যে 91-তে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো, 96-তে বিএনপি অপোজিশনে গেল, সেটা কিন্তু একটা মানে বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক 116টা আসনে বিএনপি অপোজিশনে গেল। আবার 2001-এ বিএনপি অলমোস্ট ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েই বিএনপি মানে ক্ষমতা দখল করলো। এই গড় হিসাব যদি করি আমরা, আমাদের এর বাইরে তো অন্য কোনো চিত্র, ইনফ্যাক্ট ভোটার হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে কিন্তু এর বাইরে কোনো মানে চিত্র নেই, তাই না? আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথাটা আপনি বলেছেন, মানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মিনওয়াইল যে 15 বছরে আপনি আমি ভোট দিতে পারিনি, এর মধ্যে একটা জেনারেশনও ডেভেলপ করেছে যারা এর আগে কখনোই ভোট দিতে পারিনি, ওকে, তাই না? 3 বছরের শিশুটা এখন 18 বছর, অথবা 6 বছরের শিশুটা এখন 21 বছরের, তাই না? এই যে নতুন জেনারেশন, যাদেরকে আপনি জেনজি বলেন, হ্যাঁ, হ্যাঁ, তাই না? এদের মাইন্ডসেট, এদের মাইন্ডসেট টুয়ার্ডস এনি পলিটিক্যাল পার্টি, মানে 2024 সালের 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা ঘটলো, এটা তো শুধুমাত্র একটা হাসিনা খেদাও, ওকে ক্ষমতা রাখা। ইনফ্যাক্ট আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে প্র্যাকটিক্যালি এটাই শুধু ছিল না, মানুষের প্রত্যাশাটা আরও অনেক বড় ছিল। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা আপনার ভালো নির্বাচন, যার মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি বাছাই করতে পারে, জনগণ ভয়েস রাখতে পারে, সরকারকে প্রশ্ন করতে পারে, তাই না?
রাষ্ট্রে প্রশ্ন তোলার মতো একটা এনভায়রনমেন্ট থাকবে, এরকম অনেকগুলো আকাঙ্ক্ষা নিয়েই আমার মনে হয় মানুষ একটা পরিবর্তন ঘটিয়েছে 24-এর 5ই আগস্টে। এটা শুধুই মাত্র একটা 300 সেটের 300 মানুষের পরিবর্তন আরেকটা 300 বটে এরকম কিছু না। ফলে এই যে আন্দোলনে যে মেজর যে মানে ইয়াং জেনারেশন বা যাদেরকে আপনি জেনজি বলেন, এদের মাইন্ডসেট আপনি জানেন না, আমি জানি না, অন্য জায়গার যদি এর মধ্যে একটা দুটো যদি ভোট হতো। একটা সেকেন্ড রিপোর্ট ভাই, সাউন্ড বাড়বে কিভাবে? তাহলে কি সাউন্ড কি করবে? সাউন্ড আমাদের দর্শকরা কমপ্লেন করতেছে যে অনেক সাউন্ড হইতেছে না, দর্শকরা কমপ্লেন করতেছে। দর্শকরা যদি একটু বলেন যে এখন কি শোনা যাচ্ছে ভালো, মানে একটু কি না, মানে এখন তো রিপোর্ট আচ্ছা ঠিক আছে রিপন ভাই, আপনি আমারটা ভালো, রিপন ভাইটা কম পাওয়া যাচ্ছে। এবার ঠিক আছে বলতেছে, ঠিক আছে রিপন ভাই আপনি কন্ট্যাক্ট করেন। মানে রিপন ভাই যেটা বলতেছিলেন দর্শকদের জন্য আমি একটু বলি, রিপন ভাইকে আমরা যে জায়গার মধ্যে একটু থামালাম, সেই জায়গার মধ্যে রিপন ভাই যেটার মধ্যে বলতেছিলেন যে এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হয় নাই শুধুমাত্র একটা সরকারের চেঞ্জ করার জন্য, আরো অনেকগুলি জায়গার মধ্যে ছিল, আরো প্রত্যাশা ছিল, অনেকগুলি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে তো সেই প্রত্যাশাটা কোন রাজনৈতিক দলের কাছে বাস্তবায়ন আশা করতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রাইট। বাংলাদেশ কোন ধারায় চলবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বাংলাদেশ কি মৌলবাদী ধারায় যাবে না একটা আপনার কি বলে একটা লিবারেল ডেমোক্রেসির দিকে বাংলাদেশ হাঁটবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং বৈশ্বিক ব্যবস্থায় সারা পৃথিবীতে রাষ্ট্রগুলো যেই ঝুঁকির মধ্যে পড়েছে, আপনি যেই দেশটিতে থাকেন এবং আপনার পার্শ্ববর্তী দেশটা, উত্তর আমেরিকার পার্শ্ববর্তী দেশটাও যদি আমি কানাডার কথা বলি, কানাডার প্রধানমন্ত্রী পর্যন্ত শঙ্কিত। তিনি বলেছেন হয় কেউ আমরা খাবারের টেবিলে অথবা আমরা কেউ মেনুতে আছি, তাই না? এ কথা তিনি বলেছেন। রাইট। এবং মানে আমাদের পার্শ্ববর্তী দেশটি ভারত, সেখানে আপনি দেখবেন তাদের বাণিজ্য মন্ত্রী তিনি আপেল আমদানি করবেন যুক্তরাষ্ট্র থেকে 80 রুপিতে পার কেজি। বলেছেন যে কৃষকরা সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কম্পালশনটা হচ্ছে ইউ হ্যাভ টু বাই অ্যাপেলস অ্যান্ড আদার থিংস ফ্রম ইউনাইটেড স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ, শুধুই মাত্র আমি তোমার পণ্য আমদানি করবো নট নেসেসারিলি। তো এই যে চাপ, এবং আপনি ভিন্ন মতের কোনো সরকার আসলে তাকে কিভাবে টিউনিং করতে হবে সেটাও তাদের লোকজন কিন্তু আমরা যদি একটু মানে আমি বলতে চাচ্ছি খালি অন্য জায়গায়, সেটা হচ্ছে যে নিশ্চয়ই বাংলাদেশের জনগণ এমন একটি সরকারকে এখানে দেখতে চাবে না যে নতুন জিও পলিটিক্সে, নতুন বৈশ্বিক ব্যবস্থায় যেই বিপদগুলো এখন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছেন, রাষ্ট্রসমূহের নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন, সেখানে যদি এমন কোনো মাত্রার এমন কোনো সরকার এই দেশে আসে, যেই সরকার আসলে এই দেশটা অনিরাপদ হয়ে যেতে পারে, দেশের জনগণ অনিরাপদ হয়ে যেতে পারে এবং বৈশ্বিক শক্তির চাপের মধ্যে পড়তে পারি। আমাদের তো একটা লিবারেল পন্থা, একটা মধ্যপন্থা মধ্যে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মানুষ যেমন মুসলমান, অ্যাট দ্য সেম টাইম তারা প্রচণ্ড ধর্মসহিষ্ণু। আমি পার্সোনালি মনে করি আমাদের দেশে মানুষ সেকুলার না, তারা মানে ধর্মবিরোধী না বা ধর্ম নাই এটা না, সকল ধর্ম গোষ্ঠীর প্রতি তাদের পরস্পরের প্রতি এক কাইন্ড অফ রেসপেক্ট আছে। আমরা এই জায়গাটিতে ভোটারদের অনেক বেশি বিবেচনা করার বিষয় আছে যে কার হাতে এই দেশটা নিরাপদ থাকবে, কোন দলের নেতৃত্বে দেশটা নিরাপদ থাকবে। সার্টেনলি আমি সেক্ষেত্রে মনে করি আমাদের দল বিএনপির হাতে দেশ পরিচালনায় দেশের জনগণ এবং দেশ অনেক বেশি নিরাপদ থাকবে। না রিপন ভাই, আপনি যেহেতু জুলাই আন্দোলনটার কথাটা তুললেন এবং আপনি খুব সঠিকভাবে বললেন যে এটা কিন্তু কেবলমাত্র শুধু একটা সরকারের পরিবর্তন না, যে সরকার নির্বাচন দিচ্ছে না, যে সরকার হচ্ছে বেআইনি বিভিন্ন কার্যক্রমের মধ্যে অংশ নিতেছে, শুধু সেই সরকারটা পরিবর্তন না, একটা অবস্থার পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি বললেন যে বিএনপির উপরে মানুষ আস্থা রাখবে, কিন্তু এইটা কি আমি একজন সাংবাদিক হিসাবে এই বা একজন জনগণের অংশ হিসেবে এটা আমরা মাইনে নিতে পারবো? কারণ আমরা তো এইবারের নির্বাচনে আমরা দেখলাম যে আপনারা ঋণ খেলাপিদের মনোনয়ন দিলেন, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদেরকে। আমি খালেদ ভাই আমি অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে আপনার এটা পার্টির মানে এইবার নির্বাচনটা অনেক সংশয় ছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, অনেক সংখ্যার কথা আসতো, নির্বাচন বানচাল হয়ে যেতে পারে ধরনের কথাবার্তা আসতো, নানান ধরনের উকি ঝুঁকির কথাবার্তা আমরা শুনতাম, তাই না? ফলে দেশটাকে একটা নির্বাচন অভিমুখে দেশটাকে নিয়ে যাওয়ার জন্য
আমাদের একটা চেষ্টা ছিল নিঃসন্দেহে। রাইট। আজকে দেশটা এখনো গত 2 দিন 3 দিন ধরে নির্বাচন নিয়ে অনেক মানে নেতিবাচক কথাবার্তা বলছে অনেকে, বলছে না? আচ্ছা, এখন আমরা শুরুতেই বলছিলাম নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। গণঅভ্যুত্থানের পরে সারা পৃথিবীতেই নির্বাচন হচ্ছে একমাত্র জবাব, একটা ভালো নির্বাচন। সেটা আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, নির্বাচন দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। নেপালের কথা দাঁড়ান, সেখানে দু জায়গায় জেনজির ঘটনা ঘটেছে। যদি তাড়াতাড়ি নির্বাচনটা তো সংখ্যাটা অনেক কমে যেতে পারতো। আপনি যেটা বললেন যে ঋণ খেলাপি, সার্টেনলি আপনি বলেছেন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা, এটা আমরা যে যত তাড়াহুড়োর মধ্য থেকে নির্বাচন অভিমুখের দেশটাকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাটেম্পটা আমাদের ছিল, ফলে আপনি রাইটলি প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে আমাদের পক্ষে শুরুতেই আপনার এতগুলো বিষয় স্ক্রুটিনি করা সম্ভব হয়নি। ওকে। স্ক্রুটিনি করা সম্ভব হলে, যেমন আগে আমরা কি করতাম, নির্বাচন মনোনয়ন চাইতো মানুষ, তাই না? তারপরে পার্টিটা নমিনেশন বোর্ডে বসতো, বসার পর তাদের কাগজপত্র আমরা চাইতাম, দেখতাম, এরপরে পার্টিটা সিদ্ধান্ত নিত। এবার এই তাড়াহুড়োর কারণে, মানে সোজা কথা, নির্বাচন নিয়ে যে শঙ্কা ষড়যন্ত্র ছিল সেটাকে ফয়েল করার জন্য আমাদের অ্যাটেম্পটা ছিল অ্যাটলিস্ট দেশটাকে নির্বাচন অভিমুখে দিকে নিয়ে যাওয়া। সেটা করতে যে বলতে পারি যে দুটো ইস্যুর কথা আপনারা বলেছেন, এই দুটো ইস্যুতে আমরা খুব বেশি মনোযোগ দিতে পারিনি, এটা সত্য। যদি একটু সময় নিয়ে করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে আমরা এইগুলোকে অ্যাভয়েড করতে পারতাম। আমার মনে হয় রিপন ভাই, এই দুইটা ইস্যু আপনি বলতেছেন যে এটা দেশটাকে নির্বাচনের ট্রেনে তোলার জন্য আপনাদের যে একটা, ওই সময় শুধু বিএনপি নির্বাচনের কথা বেশি বেশি বলতো, এটা Exactly. ঠিক আছে। কারণ আপনার বিএনপিকে মনে হইতো যে আমরা এটার অনুবাদ করতাম হচ্ছে এরকম, বিএনপি যেহেতু জানতো যে আওয়ামী লীগ নাই মাঠে, নির্বাচন করলে তো তারা টুপ করে গিয়ে চেয়ারটায় বসে পড়তে পারবে, তো সেই জন্য মানে ক্ষমতার লোভ। না খালেদ ভাই, এটা ইনিশিয়ালি অনেকে মনে করে দেশটা আজকেও যে বিপদের মধ্যে পড়েছে, জি। আজকে বরং এখনো যে আপনি শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ শেখ হাসিনা দিল্লি থেকে প্রচার করে, এটা কিন্তু 6 মাস আগে করতে পারেনি। অথবা জয় যে আপনার কলকাতায় যে একটা বইয়ের প্রকাশন উৎসবে যে রেকর্ডেড স্পিচ দিচ্ছে, এটা কিন্তু 6 মাস আগে করতে পারেনি। দিন যত যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার দুর্বলতাগুলোর কারণে আপনি যে উকি ঝুঁকির কথা যেটা বলছেন না, এই উকি ঝুঁকি দিচ্ছে ডিউ টু উইকনেস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বলতে চেয়েছিলাম, সারা পৃথিবী তো আপনাকে উদাহরণই টানলাম, ইলেকশন ইজ দ্য অনলি অ্যান্সার। সেক্ষেত্রে আপনি এক্সপেক্ট করতে পারতেন যে তুমি ইলেকশনে যাবে, হোয়াট আর ইউর প্লেজেস, তোমার প্রতিশ্রুতিগুলো কি। এখন কিন্তু এটা ঠিক না। ঠিক আগের 4-5 টার্মের আগে যেই নির্বাচন হতো, একগাদা ইশতেহারে অনেক ঘোষণা থাকতো, প্রমিস থাকতো, এখন কিন্তু প্রতিটি লাইন মানুষ ভোটাররা আপনার কাছে বুঝে নেবে কিন্তু। ভোটের মানে আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটাতে একটু ফিরে আসি, যে ভোটের ফল যাই হোক না কেন বিএনপি সেটা মেনে নেবে কিনা। ওয়েল, আপনার কথার মধ্যে মানে এমন একটা ইঙ্গিত আমি পাচ্ছি, যে আমাদের মেনে নেওয়া বা না মেনে নেওয়ার ব্যাপার আছে। আমি মনে করি আপনাকে আমি না, এটা স্ট্যান্ডার্ড, যে কোনো ইলেকশনের আগে পলিটিশিয়ানদের কাছে জার্নালিস্টদের স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা আমরা ক্লাসরুমেও পড়ছি। যে এখন যদি এরকমও হয় যে ধরেন আপনার বিজয় সুনিশ্চিত বা আপনার পরাজয় সুনিশ্চিত, তাও যদি হয়, এটা আমাদের ক্লাসরুমের স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদমই ক্লাসরুম কোশ্চেন। একটা ডেমোক্রেটিক পলিটিতে, একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে আপনি জনগণের প্রতি আস্থা রাখবেন না, তাই তো রাখা উচিত। রাইট। তো জনগণ আপনি কি ম্যান্ডেটটা দেবে, সেই ম্যান্ডেটটার প্রতি তো আপনার আস্থা রাখা উচিত, বিশ্বাস থাকা উচিত, শ্রদ্ধা করা উচিত। আমি শুধু শ্রদ্ধার কথা বলবো, উই মাস্ট রেসপেক্ট টু দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। রাইট। জনগণের রায়ের প্রতি সবাইকে আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, এটি হচ্ছে ডেমোক্রেটিক লেসন। এর বাইরে চললে তো আপনি ডেমোক্রেটিক হলেন না, আপনার নিজের মতন করে তো সব হিসাব হবে না, তাই না? তবে আমি যদি বলি 91, 96, 2001, এই যে নির্বাচনগুলোকে মানুষ ফ্রি ফেয়ার বলে গণ্য করতেন, সেই নির্বাচনগুলো যদি স্ট্যান্ডার্ড ধরেন, সেখানে আমাদের কি অবস্থান ছিল, এবং যাদেরকে এখন রাইট নাও প্রতিপক্ষ হিসেবে মানুষ বিবেচনা করে, তাদের ভোট ব্যাংক কেমন ছিল, তাদের প্রতি মানুষের কেমন সাপোর্ট ছিল, এগুলো কি যদি আমি আমলে নেই, তাহলে তো আমি মনে করি যে আমার শব্দটি আমি ব্যবহার করতে চাই না ভূমিধস, বা ইংরেজিতে ল্যান্ডস্লাইড শব্দটা আমি ব্যবহার করতে চাই না। আমি তো মনে করি যে এদেশের মানুষ মানে স্থানীয় কারণে এবং গণতান্ত্রিক এবং বৈশ্বিক কারণে, ওই যে একটু আগে বললাম যে বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা যে জটিল সমীকরণের দিকে এগুচ্ছে, বড় বড় দেশগুলো
বড় বড় দেশগুলো যেখানে হিমশিম খেয়ে যাচ্ছে, কান্ট্রি লাইক আপনার কানাডা, কান্ট্রি লাইক ইউকে, আদার ইউরোপিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া, তাই না? তো সেখানে আমার তো না কিন্তু রিপন আমার ভাই, তো শুধু চালান একমাত্র আরএমজি, না না মানে রেডিমেড গার্মেন্টস। না কিন্তু রিপন ভাই আপনি খুব দক্ষ সরকার লাগবে। কিন্তু রিপন ভাই আপনি 91, 96, 2001-এর কথা বললে আমি আপনার যারা এখন প্রতিপক্ষ আছে মানে অধুনা শত্রু, ওই সময় আপনাদের মিত্র, শুধু সবসময় মিত্র না। না, ওই সময় আপনাদের ভালোই মিত্র আর কি, না, সবসময় না হলেও 91-তে 2001-এ মিত্র। 91-তে কিন্তু আপনি যাকে ইঙ্গিত করছেন যে দলটি তা- জামাতের কথা যদি জামাতের, বলি, হ্যাঁ। তারা আমাদের সাথে জয়েন্টলি ইলেকশন করেনি। ইলেকশন জয়েন্টলি করে নাই, ক্ষমতায় আপনাদেরকে জয়েন্টলি বসাইছে। হ্যাঁ, তাদের সাপোর্ট আমরা নিয়েছি। আমরা রিপন ভাই আপনারা বলছিলেন মানে এইটা কিরকম, মানে আজকে আমি এইরকম আলোচনাটা যাইতে চাই নাই, কিন্তু রিপন ভাই 90-এর গণ আন্দোলনে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে যারা সামনের থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে আপনি একজন। আপনারাই কিন্তু আমাদেরকে বলেছিলেন, আপনারা যখন 3 দলীয় জোটের একটা রূপরেখা করেন, আমরা হচ্ছে ফুড সোলজার হিসেবে বাইরে দাঁড়ানো, আপনারাই কিন্তু আমাদের বলেছিলেন যে আজকে আমরা এরকম একটা ব্যবস্থা করবো যে কেউ আর স্বৈরাচার রাজাকার এদেরকে কেউ আর কোনো একটা দল অন্তর্ভুক্ত করবে না। কিন্তু দেখা গেল যে প্রথম এই এই প্রতিশ্রুতি প্রথম ভাঙলো বিএনপি জামাতে ইসলামীকে, তাদের জামাতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে। ওয়েল, জামাত ইসলামের সমর্থন আমরা নিয়েছি বিকজ মানে পার্লামেন্টারি পলিটিক্স, পার্লামেন্টারি পলিটিক্স আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই। পার্শ্ববর্তী ভারত, তাই না? আমি তো নিজেকে কখনো সেকুলার মনে করি না। আমি মনে করি আমি ধর্ম সহিষ্ণু মানুষ। ওকে, সকল ধর্মের প্রতি আমার প্রচণ্ড সম্মান শ্রদ্ধা আছে। সমস্ত ধর্মাবলম্বী একটি রাষ্ট্রে সমান মানে মানে স্বার্থের অধিকারী নাগরিক হিসেবে তার আমার মতই। রাইট। তার থেকে আমি একটু ছোট নই, আমার থেকে কেউ একটু বড়ও নয়, এটি মনে করি। আমি বলি পার্শ্ববর্তী দেশ ভারত, যারা নিজেদেরকে সেকুলার বলে মানে দাবি করে এবং আমাদের নানা ইস্যুতে যারা আমাদেরকে পোক করে, তাই না, তো ইরিটেট করে আমি বলবো, সেই ক্ষেত্রে যদি আপনি ভারতের দিকে তাকান, ভারত একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য আছে, নাম হচ্ছে মহারাষ্ট্র। ভারতের মানে তারকাদের নগর বলে, তাই না? ওখানে সব বড় বড় তারকাদের বাড়ি ঘর ওই জায়গায়, মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে ভেরি ইন্টারেস্টিং, মহারাষ্ট্রে কংগ্রেস যারা নিজেদেরকে সেকুলার বলে, তাই তো বলে, মানে সেকুলার ইজ দেয়ার মানে ফান্ডামেন্টাল পলিসি তাদের, সেই মানে কংগ্রেসের মতো দল, সেখানে তারা একেবারে আরএসএস এর মতো দল, উদ্ধব ঠাকুরের দলের সাথে, ইভেন বিজেপিও না, তাই মনে রাখতে হবে, বিজেপিও না, উদ্ধব ঠাকুরের যে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বলে তাদের, তাই না, সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সাথে পর্যন্ত তারা জোট করেছে অনলি টু সিকিউর কি মানে আপনার রাষ্ট্র ক্ষমতা, দলের মানে মানে সাস্টেনেবিলিটি, নানান কারণে। রাজনীতিতে বিশেষ করে পার্লামেন্টারি পলিটিক্সে সরকার গঠনের ক্ষেত্রে কখনো কখনো আপনাকে দেখা গেল যে একটা বৈরী শক্তির সাথেও আপনাকে কখনো একটা অ্যালাইনমেন্টে আসতে হয়েছে। না রিপন ভাই, আমি কিন্তু বারবার মানে এই প্রসঙ্গগুলি নিয়ে আসলে আপনাদের এত কথা হয়েছে যে আপনি এখন অ্যালাইনমেন্টের কারণে বৈরী শক্তি আপনি তাদেরকে বলতেছেন, সেই অ্যালাইনমেন্টের কারণে বৈরী শক্তি যদি আপনাদের ত্যাগ না করে যাইতো, আপনারা কিন্তু তাদেরকে ত্যাগ করেন নাই, কিন্তু এখন উঠতে বসতে সব জায়গায় আপনারা তাকে মানে এটাকে বলা হচ্ছে তাকে গালাগাল না দিয়ে অন্য স্পর্শ করতেছেন না। কিন্তু আপনি দেখেন যাদেরকে আপনি রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা চেতনার বিরোধী, এই নারী শক্তি বা নারীদের আলাদা স্বাতন্ত্র্যের বিরোধী বলে যাদেরকে চিহ্নিত করতেছেন, তাদের সাথে আপনাদের মানে অঙ্গাঙ্গী সম্পর্কটা কিরকম ছিল আপনি দেখেন। 1994 সালে আপনারা যখন প্রথমবার ক্ষমতায় আসলেন, তখন 91 সালে যখন আপনারা প্রথম ক্ষমতায় তো আসছেন 91 সালে, মানে 94 সালে আপনাদের প্রথম ক্ষমতার সময় আপনারা কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলা দিচ্ছেন জাহানারা মেম্বারের এগেইনস্টে, বিকজ আপনাদের পার্টনার ছিল জামাত ইসলামে। না, এটা আমি আপনার একটু ভুল ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে মামলা ছিল, রেগুলার কোর্টে মামলা ছিল, ইট ওয়েন্ট টু হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে। বিএনপি কিন্তু কোনো এক্সিকিউটিভ অর্ডারে, অর্থাৎ সরকারের ইচ্ছা বা নির্দেশে কিন্তু কোনো মামলা প্রত্যাহার করে না, তো মামলা চালানো হয়, এবং যা কিছু হয়েছে সেটা উচ্চ আদালতের মধ্য দিয়ে হয়েছে। আমি এটা বলতে চাই। তো ফলে জাহানারা বেগমের মামলার সাথে আমার মানে প্রচণ্ড শ্রদ্ধা আছে, তিনি শহীদ জননীর, তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তার বিরুদ্ধে যেটা মামলা যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা গভর্নমেন্টকে যখন কেউ ডিস্টেবিলাইজ করে, তার কোনো অ্যাকশানে
হোয়াট এভার মুভমেন্টে, তখন গভর্নমেন্ট খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তখন সেটাকে কন্টেইন করার মানে প্রশ্ন আসে। তবে আপনার রাষ্ট্রদ্রোহ আমাদের তো পুলিশ যে স্টেট অ্যাপারেটাসগুলো, সেডিশনের মামলা সরকার না চাইলে হইতে পারে রাষ্ট্রদ্রোহের মামলা। এই পর্যায়ে না গেলেও চলতো বা চলে। Right. হ্যাঁ, এই পর্যায়ে চলতে, এবং যার জন্য আপনি নিশ্চয়ই খেয়াল আছে, আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান, জি। তিনি যে রাষ্ট্রে মানে দেশবাসীর উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তিনি যে ভাষণটি দিয়েছেন, সে ভাষণের মধ্যে কিন্তু খুব ক্যাটেগরিক্যালি তিনি কিন্তু বলেছেন যে আমরা রাষ্ট্র পরিচালনার সময় আমাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, থাকতে পারে, সেই ভুল ভ্রান্তির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। পলিটিক্যাল পার্টি হিসেবে, পার্টির প্রধান হিসেবে মানে আমি এটা বলি না যে উই আর অ্যাবাভ অল ফলিজ, অল মিস্টেকস, এগুলোর ঊর্ধ্বে আমরা, সবটা আমাদের সিদ্ধান্ত ভালো ছিল তা আমি মনে করি না। তবে রিপন ভাই, ইন্টারেস্টিং, মানে আমরা আজকে যেহেতু আপনাকে পাইলাম আলোচনাটার মধ্যে আমি এরকম দেখি যে সেইটা হচ্ছে যে বিএনপি এবং জামায়াতের যে সম্পর্ক, যে বোঝাপড়া, বিএনপি এবং জামায়াতের একসঙ্গে যে পথ চলা, এবং সেই পথ চলা থেকে আলাদা হয়ে এখন যে প্রবল প্রতিপক্ষ হিসাবে আত্মপ্রকাশ, এই পুরোটাই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের খুবই মানে একটা ল্যাবরেটরি গবেষণার বিষয় হয়ে থাকবে, এটা পরীক্ষা করে। আপনি কিন্তু এই কথা অস্বীকার করতে পারবেন না মানে যে বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক, সরি জামায়াতের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অত্যন্ত নিবিড়, পাশাপাশি একই রকম আদর্শের থেকে আপনারা সেটা থেকে আরেকটু আলাদা হয়েছে, মানে এইটা তো আর অস্বীকার করার কিছু না, অস্বীকার বলবো না। আমি আপনাকে শুধু দুটো উদাহরণ টানবো। আপনি যেহেতু ল্যাবরেটরি টেস্টের কথা বললেন, আমি বলবো সেক্ষেত্রে আপনি আরেকটা স্পেসিমেন সামনে রাখেন। আপনি একটা স্পেসিমেন নিয়ে আপনি টেস্ট করতে, একটা স্পেসিমেন টেস্ট দিয়ে আপনি কখনো একটা কনক্লুশনে যেতে পারবেন না যে এটাই সঠিক। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আপনি যেহেতু 91-এর গভর্নমেন্টে, বিএনপি গভর্নমেন্টের কথা তুললেন, আপনার নিশ্চয়ই খেয়াল আছে প্রবাবলি 94 বা 95-এর দিকে, তখন আপনার শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, বেগম খালেদা তখন মানে হেড অফ দ্য গভর্নমেন্ট কাম লিডার অফ দ্য হাউস। ওই সময় আপনার নিশ্চয়ই খেয়াল আছে পার্লামেন্টে শেখ হাসিনা বিরোধী দলের নেত্রীর অফিস কক্ষে তিনি মিটিং করছেন। তার আমি মানে আমার যদ্দূর মনে পড়ে, গুগলে আপনার দর্শকরা একটু সার্চ দিলেই পাবে, সেটা হচ্ছে যে আপনার এক পাশে তৎকালীন জাতীয় পার্টির নেতা, লেটন উনি বিএনপিতে যোগদান করেছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, রাইট। আচ্ছা, বা পাশে ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি জামাতের সংসদীয় দলের নেতা, অপোজিশন তো না, মানে গ্রুপ লিডার পার্লামেন্টে। এই যে দুজনকে দুপাশে বসিয়ে জামাতকে স্ট্রেট বা পাশে, জামাতের মৌলানা নিজামী সাহেব বা পাশে ছিলেন, এবং দে ফর্মুলেটেড দ্য কমন প্রোগ্রাম টু আউজ দ্য বিএনপি গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য, যে এরশাদের বিরুদ্ধে, এরশাদ রেজিমের বিরুদ্ধে 9টি বছর আপনার ছাত্র জীবন আপনি সেই সংগ্রামের অংশীদার ছিলেন। সেই সংগ্রামে আমাদের কি প্লেজার ছিল, ওই স্বৈরাচার না, তৎকালীন সময়ের স্বৈরাচারের অন্যতম প্রতিভূ, আল্লাহ দোষীগুণী মানুষ, আল্লাহ মওদুদ আহমদ সাহেবকে ব্যস্ত নসিব করুন। আমি তার পলিটিক্যাল রোলের জন্য বলছি, অন্য কোনো কারণে। আমি তাছাড়া তাকে আমি অনেক পছন্দ করতাম, হোয়াট এভার, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। ব্যারিস্টার মওদুদ আহমেদ এরশাদ সাহেবের দল করেন, তাকে রিপ্রেজেন্ট করেন ইন পার্লামেন্ট। আর নিজামী সাহেব আপনি যেটা বললেন যে বিএনপির বিরুদ্ধে, বিএনপির আমরা তার সহযোগী, তাদের দুটো সাপোর্ট নিয়ে আমরা সরকারে গিয়েছিলাম বটে। ডেসপাইট দ্যাট, নিজামী সাহেবরা, জামাত, তারা বিএনপির বিরুদ্ধে অল আউট মুভমেন্ট শুরু করলো ওই শেখ হাসিনা। রাজনীতিতে এই যে আপনার সেন্টার চেঞ্জ করা বা পক্ষ পরিবর্তন করা, অবস্থান পরিবর্তন করা, ইট ইজ নাথিং নিউ। পার্সোনালি আমার কাছে বারবার মনে হয়েছে কি, আমাদের দলে একজন মানে নেতা ছিলেন, স্ট্যান্ডিং কমিটি মেম্বার ছিলেন, আপনার সাথে পরিচয় ছিল কিনা জানি না, মেজর জেনারেল মজিদুল হক। আর্মির লোক, খুবই লার্নেড মানুষ ছিলেন। তাকে নিয়ে অনেক গল্প আছে, সেই গল্পর কিছু মানে ক্যামেরার সামনে বলা যাবে, কিছু ক্যামেরার বাইরে বলা যাবে, যাই হোক। তার একটা কথা আমি বলতে চাই, সে কথাটা আমি আজও মনে রেখেছি। ওনার একটা লেকচারের মধ্যে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ পার্টি একটা প্রোগ্রাম, উনি বলেছিলেন যে রাজনীতিতে শেষ কথা নেই, এই কথা বলে একমাত্র নীতিহীন মানুষ। রাজনীতিতে কেন শেষ কথা থাকবে না, এটা ওনার একটা বক্তব্য। আমি অনেকবার ভেবেছি আসলে কি রাজনীতি না। রিপন ভাই, আমি আপনার বলি, আমি আপনার সাথে বিদ্যায়, বুদ্ধিতে, স্বাস্থ্যে, উচ্চতায়, বয়সে, শিক্ষায়, সব দিক দিয়ে আমি ছোট, কিন্তু আপনি এতক্ষণ ধরে আপনি যেটা বললেন
সেইটা পুরাপুরি শাক দিয়া মাছ ঢাকা হইলো। না, আমি আপনার প্রশ্ন করলাম যে বিএনপি আর জামাত খুব ঘনিষ্ঠ ছিল, এখন জামাত আর বিএনপি আলাদা, আপনি বললেন আওয়ামী লীগও জামাতের সঙ্গে ছিল। কিন্তু যাই হোক, আমি ওই 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 না, ওই আমি তর্কের মধ্যে আপনারা পলিটিশিয়ানরা এইটাই করবেন, এইটাতে আমার মানে না, আমার আর আলাদা আমি করে কিছু আমি বলা কিন্তু নাই। একটা বড় আমি কিন্তু একদম স্পষ্ট দেখি বিএনপি এবং জামাতের পাশাপাশি পথ চলার একটা ইতিহাস ছিল, পাশাপাশি পথ চলার থেকে এখন পরস্পর শত্রু হওয়ার ইতিহাস আছে। কিন্তু যেগুলি নিয়ে শত্রু হওয়া, যেগুলি নিয়ে পথ চলা, সেই ক্ষেত্রে বিএনপি কি তার অবস্থানটা পরিষ্কার করতে পারছে কিনা সেইটা কিন্তু আসলে মানুষকে বলতে হবে। আমরা নির্বাচনের জায়গায় একটা আসি, আপনারা নিশ্চয়ই এগুলি বলতেই থাকবেন, বলবেনও। এবং রাজনীতিতে এটা আনকমন না, আমি আপনার সাথে একমত রিপন ভাই। কিন্তু আমি আপনার প্রশ্ন করি যে এই সরকারের উপর আপনার যথেষ্ট আস্থা আছে কিনা, যে এই সরকার একটা ভালো নির্বাচন, যে নির্বাচনে মানুষ ভয়হীন ডরহীন নির্বাচনে অংশ নিতে পারবে, ওইটা করতে পারবে কিনা? আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত? আপনার কি খবর আছে? আপনি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, আপনার কাছে কি খবর আছে যে ভয়হীন ডরহীন নির্বাচন পরিচালনা করতে পারবে? আচ্ছা, আমি আপনাকে প্রথম যেটা বলতে চাই যে এই সরকারের কিছু দুর্বলতা আছে, ওকে। কিছু সীমাবদ্ধতা আছে, কিছু সক্ষমতার অভাব আছে আনডাউটেডলি। এবং এই যে তারা সময় ক্ষেপণ করেছেন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে, এটা হচ্ছে তাদের অন্যতম দুর্বলতার কারণ। তবে নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই, অথবা ভোটাররা যারা ভোট কেন্দ্রে যাবেন, যারা নিজেদের স্বাধীনভাবে নিজেদের ভোট প্রয়োগ করবেন, নিজেদের পছন্দের প্রার্থীর বেলায় তাদের পছন্দ বিষয়টি প্রয়োগ করতে পারবেন, এই ক্ষেত্রে আমি কোনো শঙ্কা দেখি না। আমি মনে করি যে মানে টিল টুডে, আজকের দিন পর্যন্ত মানুষ অবাধ পরিবেশে, মুক্ত পরিবেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার মতো অ্যাবসলিউটলি একটি কন্ডিসিভ এনভায়রনমেন্ট বাংলাদেশে বিরাজ করছে। সেটা কোনো মত, কোনো ধর্মাবলম্বী, কোনো অন্য কোনো মানে বিষয় এখানে মানে আদৌ কাজ করছে না। ওকে। রাজনৈতিক উত্তেজনা আছে, বিভাজন আছে, কিন্তু আপনার যেই অর্থে আমরা মানে নির্বাচন কেন্দ্রে যাওয়ার ভয় ডরের কথা আপনি যেটা বললেন, সেই ভয় ডরের কোনো কারণ আমি গতকাল পর্যন্ত আমি আচ্ছা, মানে নির্বাচনী প্রচারণে ছিলাম, আমি এরকম দেখিনি। ফেয়ার এনাফ। এখন সব শেষ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রয়টার্সকে যে ইন্টারভিউ দিলেন, সেই ইন্টারভিউর মধ্যে কিন্তু বলছেন যে যদি দেশের মানুষ ভোট দেয় তাহলে এককভাবেই সরকার গঠন করবে। মানে আসলে ইঙ্গিতটা ছিল যে জামাত ইসলামী বা অন্য দলকে। এটা কি জাতীয় ঐক্যমত্যের সরকারের কথা যে আপনারা বললেন, এটা থেকে আপনারা সরে আসলেন না? না, আমি আপনাকে আবারও একটা কথা বলি, আমরা কিন্তু জাতীয় ঐক্যমত্যের সরকার থেকে আদৌ সরে আসিনি। এই যে জিম জামাতে নেবেন না, এককভাবে করবেন। এখানে একটু মিস ইন্টারপ্রিটেশন আছে। আচ্ছা, বলেন তো। আমরা বলেছি যারা আমরা জামাত কিন্তু আমাদের সাথে অনেক বছর ধরেই কিন্তু আমরা একসাথে আন্দোলন করছিলাম না, যুগপৎ আন্দোলনও করছিলাম না। রাইট। নিদার তারা আমাদের সাথে জোটে ছিল না, নর আমাদের সাথে যুগপথও ছিল না। ঠিক আছে, আমাদের সাথে অনেকগুলো আপনার লিবারেল পার্টিজ, অনেকগুলো আপনার লিবারেল সোশ্যালিস্ট পার্টি, আমি মানে যদি বলি আপনার মানে গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এরকম যারা ছিলেন, বা 12 দলীয় সমমনা জোট, এরা আমাদের সাথে প্যারালেল মুভমেন্ট করেছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা একসাথে নির্বাচন করার চেষ্টা করব, এবং নির্বাচিত হলে আমাদের সাথে যারা আমরা একসাথে হাসিনাকে হটিয়েছি, এটা কিন্তু আমরা মানে যারা আমরা বসতাম মানে তখন তো তারেক সাহেব আসেননি, বাট মিট করতেন, বা তারেক সাহেবের সাথে তারা ভার্চুয়ালি মিট করতেন। এনসিপি নাই, এনসিপি ছিল না, এনসিপি ছিল না। এনসিপি হাসিনার পতনের ঠিক ইমিডিয়েট আগ দিয়ে পর দিয়ে মানে তারা আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখতেন, যোগাযোগ ছিল তাদের সাথে, এতে কোনো এই জামায়াত জোটের মধ্যে যারা আছে তারা কেউ শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে ছিল, কিন্তু তারা কেউ আপনাদের সাথে ছিল না? তারা আমাদের সাথে ছিল না। আচ্ছা, আমরা একসাথে মিলে আমরা যুগপৎ করিনি। ফলে আপনি যেটা বলতে পারেন তাহলে কারা আপনার গভর্নমেন্ট ফর্ম করলে কারা, মানে গভর্নমেন্ট শুধু কি মন্ত্রী, নানাভাবেই তো গভর্নমেন্টের সহযোগী হওয়া যায়, যায় না? নিশ্চয়ই যায়। আমাদের দেখা গেলো একজন একটা থিঙ্ক ট্যাঙ্কের লোক, তিনি আমাদের সাথে কাজ করেছেন, তাই না? আমরা তো তাকেও রাষ্ট্রের প্রয়োজনে তাকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি, রাজনীতিকদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সেটা সরকারি প্রতিষ্ঠানে নানাভাবে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি। সেটাই এই জন্য আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন যে আমরা যারা একসাথে চলেছি, একসাথে আমরা হাসিনাকে আউস্ট করার মুভমেন্টে কাজ করেছি, নেতৃত্ব দিয়েছি, তাদের সহযোগে আমরা ভবিষ্যতে সরকার পরিচালনা করব, দেশ পরিচালনা করব। সেই কমিটমেন্ট কিন্তু আমরা সরে আসিনি। সেই ক্ষেত্রে মানে
এবং যেমন দেখ নূরকে, হ্যাঁ। নূরকে আমার আমার নূর নমিনেশন পেয়েছে, তারপর জোনায়েদ সাকিব গণতন্ত্র মঞ্চ থেকে নমিনেশন পেয়েছেন। কিন্তু জামায়াত আর এনসিপির বাদ দেওয়া কি ঠিক হইলো? Well, শেখ হাসিনাকে আউটস্টেট করার আন্দোলনের মধ্যে আমি- জামায়াত আর এনসিপির আমি অবদান তো না না ওয়েল এটা মানে তাদেরকে বাদ দেইনি আমরা, বা তারাও আচ্ছা। আমাদেরকে বাদ, তারা একটা ভিন্ন জোট থেকে ইলেকশনে কন্টেস্ট আচ্ছা, করছেন। আচ্ছা। আচ্ছা সবাই যদি একসাথে ইলেকশন করে, মানে আমি যেটা আওয়ামী লীগে আমি বলতাম, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তার ইলেকশনের প্রয়োজন পড়ে না। তাহলে তার ইলেকশনের প্রয়োজন পড়তো না। এইটা আমারও একটু মনে হয় যে এবং- আপনারা জামাতের সাথে একটা ফ্রেন্ডলি ফায়ারের মধ্যে আছেন নাকি? না ফ্রেন্ডলি ফায়ার না, এনিমি ফায়ারের মধ্যেও নাই। তো আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা তাদেরকে মনে আমাদের করি ইলেকশনটা আপনারা খুব সফলভাবে ইলেকশনটা একটু জমিয়ে তুলতে পেরেছেন। মানে আপনারা যদি পরস্পরকে এরকম আক্রমণ না করতেন, তাহলে হয়তো এই ইলেকশনটা মনে হইতো আমরা আর মামুরা। এখন কেমন জানি মনে হচ্ছে যে একটু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। না প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সার্টেনলি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এইটার মধ্যে আন্ডারহ্যান্ড কোনো মানে মানে তলে তলে আপনাদের মধ্যে আবার খুব না মিলমিল এটা নাই তো? ওইটা তলে তলে হওয়ার ব্যাপার থাকতো যদি ওবায়দুল কাদের সাহেব এবং আওয়ামী লীগ থাকতো, কারণ ওই তলে তলে প্র্যাকটিস না, আমরা তো এখন ওবায়দুল কাদের সাহেব নাই, কিন্তু আমরা তো শফিক সাহেবকে, তাহের সাহেবকে দেখছি লন্ডনে গিয়ে তারেক সাহেবের সঙ্গে দেখা করে আসছেন, কথা বলছেন, কি বলছেন তা জানি না। ওরা তো এই কিছুদিন আগেও তারেক সাহেবের সাথে দেখা করে গেছেন, ম্যাডামের ইন্তেকালের পরে। সেইটা তো একটা সান্ত্বনাসূচক সামাজিক ভিজিট, কিন্তু তারেক সাহেবের লন্ডনের গিয়ে যে শফিক সাহেব এবং তাহের সাহেব দেখা করেছেন, মানে জামায়াতের প্রথম শীর্ষ দুই নেতা, সেটা তো ঠিক সোশ্যাল ভিজিট না। না কেন না, সোশ্যাল ভিজিটই 17টা বছর একজন মানুষ মজলুম হয়ে দেশের বাইরে অবস্থান করছেন, এবং যিনি ভার্চুয়ালি মানে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন বহু বছর ধরে, তাই না? তো সেই নেতা কি ভাবছেন জানার জন্য, বোঝার জন্য তো কেউ যেতে পারে। আমি হলে তো যেতাম। ধরুন আজকে যদি একই ঘটনা যদি জামাতের বা অন্য কোনো দলের নেতার ব্যাপার থাকে, অনলি যদি অ্যান্টি পিপুল কেউ না হয়, তাহলে আমি নিশ্চয়ই তার সাথে দেখা করতে চাইতাম, তাকে বোঝার জন্য যে তিনি কি ভাবছেন দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, নির্বাচন কিন্তু নিয়ে। ততদিনে তো পদ্মা মেঘনা যমুনায় অনেক পানি আসলে গড়াইছে। আপনারা পরস্পরকে মানে পরস্পর দলকে মুনাফেক পর্যন্ত বলা হয়েছে, দুর্নীতিগ্রস্তের চরম সীমার মধ্যে নেওয়া হয়েছে। তারপরে কি আর মানে 17 বছরের মানে মজলুম 34 না বছরের আপনি যে সময়টির কথা আপনি জামাতের নেতার দেখার কথা বলছেন, আমার যতটুকু স্মৃতিতে আসে, তখন বোধহয় নির্বাচনের মানে মানে টাইম মুনাফেক বলা সারা না নির্বাচন টাইম ফ্রেম ডিক্লেয়ার হয়নি। নির্বাচনের টাইম ফ্রেম দিয়ে মুনাফেক তো বলা সারা হতো 24 আগস্ট মাসে, 24 আগস্ট সেপ্টেম্বর মাসে মুনাফেক বলা সারা। আচ্ছা দেখ, আমি আমি পরের প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হচ্ছে এইরকম, অনেক বিশ্লেষক এটা বলতেছেন যে আমি আবার একটু, কারণ যে জামায়াতে ইসলামী এবং বিএনপি যে দুইটা জায়গায় এখন দাঁড়ায় আছে, বিএনপি যেখানে অনেক বেশি করে নির্বাচনী প্রচারে হোক এমনি বৈঠকে হোক 1971 স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার কথা বেশি করে বলতেছে, সেইটা জামায়াতকে কোণঠাসা করার জন্য একরকম, কিন্তু সেইটা তো আমার প্রবলেম নাই। এইটাতে নাকি আপনাদের ভোট কমতেছে, মানুষ নাকি এখন আর 1971 সালের কথা শুনতে চায় না, আপনারা নাকি লুজ করতেছেন, আপনারা নাকি যত বেশি 71 বলতেছেন তত বেশি আপনাদের ভোট কমতেছে। না এটা কিন্তু আমি মনে করি না। এই কারণে 71টাকে আপনি তো ধারণ করবেন। 71 হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের ফাউন্ডেশন। আপনি আপনার ফাউন্ডেশনকে আপনি ভুলতে পারেন না। আপনি 71কে ভুলবেন না, আপনি 75 সালে 7ই নভেম্বর ভুলবেন না, আপনি 90 ভুলবেন না, স্পিরিটগুলোকে তো আপনি রাখবেন। 24কে আপনি ভুলবেন কিন্তু না। এইগুলি বলতে গিয়ে এখন আপনার মনে হয় না যে আপনাদের এই বয়ানটা আওয়ামী লীগের সাথে আসলে মিলে যেতেছে এই ন্যারেটিভটা? ওয়েল আমি যদি এইভাবে বলি, আমি দুপুরে ভাত খাই, আপনি দুপুরে ভাত খান, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও ভাত খান, আই থিঙ্ক উনি ইন্ডিয়ায় যে উনি রুটি খাচ্ছেন কিনা আমার জানা নাই, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো হোয়াট এভার, আপনার প্রতিদ্বন্দ্বী অথবা আপনি যাকে শত্রু জ্ঞান করেন, ধরে নিচ্ছি যদি আমি শত্রু জ্ঞান করি না, আমি প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ বলতে পারেন বড়জন, কিন্তু তারা 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 এখন ধরেন আল্লাহু আকবার যদি বলেন, আমি কি এটা বদলে গিয়ে অন্য কিছু, আওয়ামী লীগ যেমন শুরু করেছিল আল্লাহ সর্বশক্তিমান, বিএনপি বলতে আল্লাহু আকবার, বা জামাতি ইসলামের তারা বলতে আল্লাহু আকবার, আওয়ামী লীগ চিন্তা করেন এটাকে বাংলায় নিয়ে আসতে হবে কি, তারা তাদের পোস্টার লিখতে আল্লাহ সর্বশক্তিমান। হোয়াট কামস অ্যান্ড গোজ, এতে কি যায় আসে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কি যে আপনার, আমি যেটা বলতে চাই, আমাদের বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে
আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ, এটা যদি আপনি ধারণ না করেন, এই স্পিডটা যদি আপনার না থাকে, তাহলে এত রক্তক্ষয়, এই দেশ, এই পতাকা, এই মানচিত্র, রিপন ভাই, এই রিপন ভাই, এগুলো এগুলো তো কেন পুরো এই আপনার কথা কাছে- আসে, কেন এই কথা আসে? কারণ বিএনপি তো বাংলাদেশের নতুন রাজনীতি করতেছে না। 1979 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তো বিএনপি নতুন রাজনীতি করতেছে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না যে গত 2-3 বছর ধরে 71 মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, গণ আন্দোলনকে নিয়ে বিএনপি যেভাবে কথা বলতেছে সেটা নতুন না, এটা এবং নতুন- একটার সাথে আরেকটা সম্পর্কিত। এটা- দেখেন তারেক সাহেব কিন্তু আবার ওই যে আওয়ামী লীগের বয়ানের মতো বয়ান করার যে সন্দেহের তীর, এইটাকে উস্কে দিয়ে কিন্তু উনি খুব সহজে বলেন যে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে আসলে আসতে পারেন, আওয়ামী লীগ করতে পারে। আচ্ছা, ওয়েল, আমি আপনাকে যদি এইভাবে যদি বলি, মানে আমি খালেদা, বিএনপি কেমন জানি আওয়ামী না লীগের না না, আমি আপনাকে একটা কথা বলি। যখন কোনো জায়গায় যখন অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ সেখানে যদি কার্বন ডাই অক্সাইড যদি ভরে যায়, তাহলে আপনি কি করতে হবে? ওইটাকে দ্রুত কার্বন ডাই অক্সাইডটাকে আপনার মানে বিযুক্ত করতে হবে, তাই তো? Right. আদার্স আপনি সার্ভাইভ করতে পারবেন না। আমরা যেটা দেখতে পাই, আপনি যে গত 2 বছর মুক্তিযুদ্ধের কথা বলেন, স্বাধীনতা সংগ্রামের কথা বলেন, এই কথাগুলো যখন বিএনপি বেশি করে বলছে, বেশি করে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পেলাম যে গ্রুপ অফ পিপল, পার্টিকুলার যদি জামাত বা জামাতের সহযোগীদের মধ্যে যখন আমরা দেখতে পেলাম, তারা 71টাকে বাদ দিয়ে 47 কথাটা আগায় নিয়ে আসছে। ওয়েল, 47 ইজ অলসো আওয়ার ফাউন্ডেশন। আমি বলছি না আমাদের মুরব্বীরা, আমার পূর্বপুরুষরা কি পাকিস্তান আন্দোলন করে তারা পাকিস্তান প্রতিষ্ঠা করেনি? নিশ্চয়ই করেছে। সেটা আমি আমার ভুলে যাওয়ার কোনো কারণ নাই। আমি তো বলবো না যে না, জামাতের মতো তো এটা বলবো না যে আমি পাকিস্তান সৃষ্টির বিপক্ষে। তারা তো পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিলেন, এখন নতুন করে পাকিস্তানের মানে 47 বলছেন। দে আর টোটালি এগেনস্ট অফ 47, ক্রিয়েশন অফ পাকিস্তানের বিরোধী তো তারা ছিলেন। হোয়াট এভার, আমার বক্তব্য হচ্ছে যে বিএনপিকে এইটা বলতে হয় যে দ্য ফাউন্ডার অফ দ্য বিএনপি কে, জিয়াউর রহমান। এর চেয়ে বড় লিগ্যাসি বিএনপির জন্য আর কি থাকতে পারে? যার নেতা, যে পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে যখন বলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, তিনি হচ্ছেন আমার নেতা, তিনি হচ্ছেন আমার পার্টির প্রতিষ্ঠাতা। হাউ ক্যান আই ফরগেট দিস? এটা তো আমার জন্য অ্যাসেট। আমি আমার জনগণকে, আমি আমার দেশের নতুন প্রজন্মকে আমি বারবার মনে করিয়ে দিতে চাবো যে জিয়াউর রহমান হচ্ছেন স্বাধীনতার ঘোষক। আমি বারবার মনে করিয়ে দিতে চাবো যে 26শে মার্চে আমরা আমাদের স্বাধীনতা দিবস, আমরা বারবার মনে করিয়ে দিতে চাবো যে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করে আমরা স্বাধীন দেশ তাতে তো প্রতিষ্ঠা কোনো করেছি। সমস্যা নাই। এই কথাগুলো আমাকে বলতে হবে এই কারণে যে আমার প্রতিপক্ষ শক্তি তার একটা নতুন ন্যারেটিভ এনে 71কে যখন ভুলিয়ে দিতে চায়, তখন তো আমাকে এটাকে আফোল্ড করতে হবে। এখন আমি আসছি, আপনি তারেক রহমানের যে কথাটা বললেন, ওয়েল, আমি যদি এইভাবে আপনার ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি ধরুন আমাদের এশিয়ান একটা দেশ, আপনার যদি ফিলিপিন্সের কথা যদি বলি, আপনার ছাত্র জীবনে আমার যদি মনে পড়ে, আপনি পেয়েছেন, আমাদের সময় তো বটেই, ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাম না? দেশটা অনেক দূরে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক মানে আন্দোলনের ছাত্র সমাজ ম্যানিলায় যে বিক্ষোভটা হতো মার্কোসের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা কি মানে মার্কোসের বিরুদ্ধে স্লোগান দেইনি? দিয়েছি। আমরা তখন অনেক বেশি আন্তর্জাতিক ছিলাম, আমরা কোরাজেন আকিনোকে আমাদের মতো আইডল মনে করতাম, তাই না? কোরাজেন এখন এদেশের মানুষ কোরাজেন, এবং বলা হতো যে বেগম জিয়ার সাথে কোরাজেন এখনের তুলনা হতো স্লোগান। নিশ্চয়ই আপনার মনে আছে। এখন কথা হচ্ছে, দেখেন, নিশ্চয়ই আপনি তো আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, আপনি অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেন। আপনার ফার্দিনান্দ মার্কোসের ছেলে নিজেকে যখন উপযুক্ত করে যখন ফিলিপিন্সের পলিটিক্সে তিনি যখন পা রেখেছেন, ফিলিপিন্সের জনগণ তো মার্কোসের ছেলেকেও গ্রহণ করেছে। আবারও আমি যদি এইভাবে বলতে চাই, কোনো রাজনৈতিক দলের যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে, সোজা কথা, রাজনীতি তো মানুষের জন্য করবেন, সেই মানুষ যদি আপনার পলিটিক্সটা, আপনার ন্যারেটিভটা গ্রহণ করে, আপনাকে গ্রহণ করে, তাহলে তো আমি কে? ক্যান আই অপোজ হিম? না, দেখেন রিপন ভাই, আপনি যখন, ওটাই তারেক রহমান বলেছেন, আপনি যখন যুক্তি দিবেন তখন আপনি এটার পক্ষে যুক্তি দিতে পারবেন, কিন্তু আমরা দেখিয়েছে প্রায়োরিটি ঠিক করা। যেমন আপনার জীবনে 100টা সত্যি কথা থাকতে পারে, কিন্তু কোন এই পত্রিকাটা আমাদের রিপন ভাইয়ের পত্রিকায় কোন 5টা খবরকে আপনি সামনে আনতেছেন, ইট ইজ আওয়ার চয়েস। এটা আপনার চয়েস না।
আপনি কেন এখন আওয়ামী লীগের হয়ে কে রাজনীতি করবে না করবে এইটার ব্যাপারে আপনার যে চয়েসটা, এইটা হয়তো আপনার 100টা কথার একটা কথা হয়তো পারতো, কিন্তু এটা যে আপনি সামনে আনতেছেন, এটা যে আপনি না এটা বলতেছেন, আমার সামনে, এটা আমি সামনে আনিনি। ইট ইজ দ্য মিডিয়া, তার নিজের চয়েস অনুযায়ী সে কোনটাকে হাইলাইট করবে, ইট না ইজ না হিজ চয়েস। না না, ঠিক আছে, কিন্তু আপনি এই প্রশ্নটার উত্তরটা এইভাবে ছাড়াও অন্যভাবেও দিতে পারতেন কিনা সেটা হচ্ছে আমাদের কথা। প্রশ্নটা হইল, আপনি কি মনে করেন যে এইবারের, অনেকে যে বলতেছেন যে এইবারের নির্বাচনটাতে আসলে ডিটারমিনিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোট, আপনিও কি তাই মনে করেন? আমি তা মনে আওয়ামী লীগের ভোট বইলা এই জিনিসগুলি, আমি তেমন খালিদ ভাই, এই এটা কি ব্যাপারে আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য? নো, আমি খালিদ ভাই, আমি আপনাকে, আমার এই ব্যাপারটা নিজস্ব অ্যানালাইসিস আছে, এবং আপনি আমার চেয়ে আরও বেশি ভালো জানেন। সেটা হচ্ছে 47-এ পাকিস্তান আন্দোলনটাই নেতৃত্ব কে দিল? মেনলি মুসলিম লীগ, ডিউ টু দেয়ার ফল্টি পলিটিক্স, তাদের ভুল রাজনীতির কারণে 52 সালে তারা মার্জিনালাইজ হয়ে গেল না? 54 সালে যে যুক্ত ফ্রন্টের যে ইলেকশনটা হলো, যেই যুক্ত ফ্রন্টের সমর্থকরা, মানে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলকের নেতৃত্বাধীন যে আপনার যুক্ত ফ্রন্ট, সেই যুক্ত ফ্রন্টের কাছে মুসলিম লীগ কি হলো? ভূমিধস পরাজয় হলো না তাদের? কারণটা হলো যে মুসলিম লীগ জনগণের বিপক্ষে চলে গেল। যেই মুসলিম লীগের জনপ্রিয়তা ছিল তুঙ্গে 47 অর মানে প্রি 47-এ নাকি, সেই মুসলিম লীগ মাত্র 7 বছরের ব্যবধানে তার জনপ্রিয়তা, তার অবস্থান জনগণের কাছে অলমোস্ট জিরোতে চলে আসলো। রাজনৈতিক দলেরও যে কিছু কিছু মিডিয়া, আমি বুঝি না, আই এম রিয়েলি ফিলিং পিটি ফর দেম, তাদের জন্য আমি করুণা বোধ করি, যারা এখন আওয়ামী লীগের পার্সেন্টেজ উল্লেখ করেন। আওয়ামী লীগের গড়ে এত পার্সেন্ট ভোট আছে, আরে কোনো দলের ভোট কি স্ট্যাটিক থাকে নাকি? ভোটাররা কি কোনো দলের গোলাম নাকি? সেটা না বিএনপির জন্য, না আওয়ামী লীগের জন্য, না জামাতের জন্য, কারোর গোলাম না ভোটাররা। ভোটাররা ইউজুয়ালি মতাদর্শিকভাবে দেয়ার আর পিপল, তারা নিজেদেরকে অ্যালাইন করেন মতাদর্শিক। আপনার কাছে এরকম মনে হয় কিনা যে দেশের বেশ কিছু, ধরেন 25 থেকে 30 ভাগ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে? আমি তা মনে করি। কেন মনে করি না? ওয়ান্স নিশ্চয়ই করতো, একসময় আরও সংখ্যাটা আরও বেশি মানুষ করতো, 170% মানুষ সমর্থন করতো, 80% মানুষ সমর্থন করতো। সেটা ডিক্লাইন করতে করতে এখন যে 30-32%-এ চলে আসবেন, এখন মানে আরও আগে। এরপরে আপনি এত মানুষ মারলেন, 36 দিনে আপনি 134টা শিশুকে মেরে ফেললেন, শিশু। আপনি জাতিসংঘের হিসাব অনুযায়ী আপনি 1400 মানুষকে মেরে ফেললেন, 20,000 মানুষকে পঙ্গু করে ফেললেন, বাংলাদেশের ব্যাংকগুলোকে আপনি ফোকলা করে দিলেন। এই যে লুটেরা সরকারের কথা বলতাম আমরা, মানি লন্ডার করতে সরকারের কথা বলতাম, এরপরেও কি ওই 32% যাদের কথা আমি একটু বলি, যে 32% লোকের কথা বলা হয় যে তারা আওয়ামী লীগ সাপোর্ট করে, ওই লোকগুলো কি, এই 32% লোক চোর? চোর কেন চোর সাপোর্ট করে? ওই 32% লোকগুলোকে ডাকাত, কারণ একটা ডাকাত আরেকটা ডাকাতকে সাপোর্ট করে। ওই 32% লোক কি প্রতিবন্ধী? যে তারা আওয়ামী লীগের এত দুষ্কর্মের মধ্যেও তারা মানুষের টাকা পাচার করে দেবেন, ব্যাংকগুলোকে খালি করে দেবেন, সাধারণ মানুষগুলো। একটি 7 ইসলামী ট্রেন্ডিং ব্যাংক যেগুলো আছে, আমি নামগুলো বলছি না কারণ ওদের পাবলিসিটি হয়ে যেতে পারে, তো সেজন্য আমি বলছি যে 7টা, কমপক্ষে 7টা ইসলামী ধারার ব্যাংক, যেগুলো শেখ হাসিনা সরকারের থাকার সময় 7 মিনিটের মধ্যে ডিজিএফআইকে ব্যবহার করে ঢাকার একটি হোটেলে, মানে ওয়েস্টিন হোটেলের কথা শোনা যায়, সেখানে ডিজিএফআইকে ব্যবহার করে সমস্ত মালিকদেরকে ডেকে এস আলমের কাছে তুলে দেওয়া হলো। তাহলে এখন মানুষ সেখানে সর্বশান্ত হয়ে গেল, তাদের পুঁজি তুলতে পারে না, টাকা তুলতে পারে না, তাই না? আমার যে ছোট্ট পত্রিকা প্রতিষ্ঠান বিলিভ ইট অর নট, ওরকম একটি ব্যাংকে আমার প্রত্যেকের অ্যাকাউন্ট আছে, আমি 500 টাকার উপর সেখানে তুলতে পারছি না। তাহলে আপনি কি, যেই মানুষের টাকা ব্যাংকগুলো আটকে গেল ডিউ টু শেখ হাসিনা, সোজা কথা, তার পছন্দের লোক এস আলমের কাছে টাকা পাচার করে দিল, সেইটা নিয়ে তো এরপরও 32% লোক আওয়ামী লীগের থেকে যাবে। তাহলে আমি বলতে চাবো দেয়ার সিনার্স, আমি বলবো এই 32% লোকদের মধ্যে অনেকে সিনার্স বলতে আমি ধর্মীয়ভাবে বলি নাই, মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তারা পাপ করেছে বা পাপ করছে। না না, সে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, সেগুলি ঠিক কারণ, তাতে কোনো রকম কোনো সন্দেহ নাই। কিন্তু একথা কি ঠিক বিএনপি, আমি জামাতের প্রসঙ্গ আপনার কাছে জানতে চাইবো না, কিন্তু বিএনপি তৃণমূল পর্যায়ের লোকজনের কাছে আওয়ামী লীগের সমর্থক বলে মনে করে এরকম লোকজনের কাছে আলাদা করে ভোট চাইছে, এরকম বলতে চেষ্টা করতেছে যে আমাদেরকে ভোট দেন তাহলে আপনাদের আর কিছু হবে না?
আপনাদের বিরুদ্ধে আর আমি মামলা হবে না, আমি আজকে আপনাদেরকে আপনার প্রোটেকশন দিব। আমি আজকে আপনার সাথে আলোচনা অংশ নেওয়ার আগে আমি প্রথম আলো পত্রিকাটার একটা আর্টিকেল পড়ছিলাম। তো সেখানে সোহরাব হাসান বলে এক ভদ্রলোক ছিলেন ওদের সাথে, তার লেখা একটা আর্টিকেল। তিনি দুটো উদাহরণ টেনেছেন। একটা 14 গ্রামে আওয়ামী লীগের নায়েব, জামাত ইসলামের নায়েবে আমির আবু তাহের, ডক্টর আবু তাহের, তার একটা কোটেশন দিয়েছেন যে আপনারা আমাকে ভোট দেবেন, আমরা উইল প্রোটেক্ট ইউ লাইক দিস। আবার বিএনপির কোন একজন মানে মানে মিড লেভেল বা আরও নিচের লেভেলে এক নেতার কথা বললেন, তিনিও বলেছেন যে মানে মানে আপনাদের উপর হামলা মামলা হবে না। অথবা ফখরুল ইসলাম আলমগীর যদি যেটা বলেছেন ঠাকুরগাঁওতে, বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ, যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাদের 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 উপর যাতে হয়রানি না হয় সেটা আমরা দেখব। এটা তো সত্য, যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না, তাই না? নিরপরাধ মানুষকে তো নিশ্চয়ই আপনি হয়রানি করতে পারেন না, উচিত না সেটা। বিএনপি সেটা প্রমিস থাকতেই পারে, এবং সেটা সুশাসনের জন্য আপনি সে প্রমিসটা করবেন যে আপনি একটা মানুষ অপরাধ করেননি শুধুমাত্র তার বিশ্বাসের কারণে, নাকি আপনি মানে তার প্রতি তাকে আপনি পারসিকিউশনের মধ্যে নিয়ে যাবেন, সেটা তো খুব রাইট না। কিন্তু প্রোটেক্ট করবে বিএনপি, এটা নিশ্চয়ই বিএনপি এই ধরনের কথা বলছে না। এবং এবং এটা যেটা জামাত যেভাবে বলেছে, মানে আমি প্রথম আলো রিপোর্টের মানে ওদের যে এটা আমার কাছে মনে হয় যে রিপন ভাই, আপনারা কেন্দ্রীয়ভাবে বলেছেন কিনা সেইটা আমি এই মুহূর্তে ঠিক আমি কোট করতে পারবো না, কিন্তু মানে কেন্দ্রীয়ভাবে যে বলিনি তার কারণ আমি যেহেতু কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন ভাইস চেয়ারম্যান, আমাদের নির্বাহী কমিটির মিটিং ইট ওয়াজ নট ডিসকাসড এবং উই ডিড নট টেক এনি কাইন্ড অফ ডিসিশন। কিন্তু মাঠ পর্যায়ে তো বিএনপি নেতারা এরকম বলতেছেন আওয়ামী লীগের ভোটদের বলার জন্য। আমার কোনো আপত্তি নাই, বলুক, যা বইলা পারুক, ভোট নেক, একজনের মাথা আরেকজন বাড়ি না দিলেই হইলো। কিন্তু আপনাদের এটা সিদ্ধান্ত না, সেটা ঠিক আছে। অনেকে কিন্তু বলতেছেন যে একটার সাথে আরেকটা এরকম করে, আমি আপনার চক্রটা বলি বা লাইনটা বলি। লাইনটা হচ্ছে এরকম যে আপনারা এখন স্বাধীনতার চেতনা, 1971 এগুলির কথা বেশি বেশি করে বলতেছেন, বিকজ অফ এখানে কার্বন ডাই অক্সাইড বেশি ঢুকে গেছে। আওয়ামী লীগের ভোট চাইতেছেন, আওয়ামী লীগের পরিবারের রাজনীতিকে সমর্থন করতেছেন, না এটা করছি, প্লাস এইটার মধ্যে দিয়ে আপনারা ভারতকে এক ধরনের সন্তুষ্ট করতে চাচ্ছেন। আমি একটা জিনিস মনে করি কি, দেখেন, আপনারা মনে করেন যে বাংলাদেশের রাজনীতি করতে হলে ভারতকে সন্তুষ্ট করে? আমি তা মনে করি না। ভারতকে সন্তুষ্ট করে রাজনীতি আওয়ামী লীগ করে তার টেরটা পেয়েছে নাকি? ভারত যে কোনো সরকারকে রাখতে পারে না। ওবায়দুল কাদেরের যে ইয়েটা ছিল, তার হাইপোথিসিস ছিল যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি। তো এখন কথা হচ্ছে কি যে দিল্লি তাদের সাথে ছিল, তারা নেই, ঠিক আছে? তো এটা তো প্রমাণ হয়ে গেছে মাত্র 1.5 বছর আগেই যে দিল্লি থাকলে আপনি থাকেন না, দিল্লি আপনাকে রাখতে পারে না, পিন্ডি আপনাকে রাখতে পারে না, আমেরিকা আপনাকে রাখতে পারে না। এরকম বহু আমেরিকার শাহকে আমেরিকা রাখতে পারে নাই, এরকম অনেকের উদাহরণই আছে। এখন কথা হচ্ছে কি যে আসলে আপনার মানুষ আপনাকে রাখতে চায় কিনা, আপনি মানুষের পক্ষে আছেন কিনা। যখন আপনি মানুষের বিপক্ষে চলে যাবেন, when people will consider you that you are not with them, rather you are with some other party, then people ultimately আপনাকে বর্জন করবে। এই শিক্ষাটা আর কবে নেব? এই শিক্ষাটা মাত্র 1.5 বছর আগে একেবারে জলজলে শিক্ষা না, ভেরি বার্নিং এক্সাম্পল না? আর কতদিন লাগবে শিক্ষা নিতে রাজনৈতিক দলগুলোর? তার মানে হচ্ছে যে এই যে জীবনচক্রটা আপনাদেরকে বলা হইতেছে যে স্বাধীনতা, আওয়ামী লীগ, ভারত, এটা আসলে ঠিক না। না, আমি মনে করি যে ভারতের উপরে কোনো দেশেরই মানে কোনো দেশের প্রতি আমার পার্টির নেতা তো একটা কথা, তারেক রহমান একটা কথা বলেছেন যে দিল্লি নয় পিন্ডি নয়, কারোর প্রতি আমার ডিপেন্ডেন্স না। এবং উনি আরেকটা চমৎকার একটা স্লোগান, এবং এই স্লোগানটার প্রতি এত মানুষ আকৃষ্ট হয়েছেন। আই এম গেটিং রিয়েলি ট্রেমেন্ডাস আপনার রেসপন্স হোয়েন আই এম সেইং যে সবার আগে বাংলাদেশ। সমস্যার মানুষ চিৎকার করে, আমার বাংলাদেশ পার্টির স্লোগান। নো নো, নট অ্যাট অল। এটা বরং আমি যদি এভাবে বলি, তারেক রহমান যখন ডিসাইড করলেন যে পার্টির মূল স্লোগানটা হবে সবার আগে বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশটাকে প্রায়োরিটি, দ্য ইন্টারেস্ট অফ দ্য বাংলাদেশ, ইন্টারেস্ট অফ দ্য পিপলস অফ বাংলাদেশ, সেটাকে প্রায়োরিটি দেওয়া হবে। এবং উনি পররাষ্ট্রনীতির কথাই বলেছেন, এটা বলতে যে যেই রাষ্ট্রের কাছ থেকে আমরা বেশি জনগণের জন্য উপযোগী, দেশের জন্য উপযোগী প্রস্তাব পাবো, তাদের সাথে আমরা আগাবো।
আমরা কারো প্রতি টিল্টেড না, এটা তো উনি খুব ক্লিয়ার করেছেন। এবং আমি যেটা যেটা বলতে চাচ্ছিলাম, আই এম ভেরি হ্যাপি টু সি ওয়ান থিং, সেটা বিএনপি যখন ফর্মুলেট করলো তার স্লোগানটা যে সবার আগে বাংলাদেশ, আপনি দেখবেন মোটামুটি আদার পার্টিজ ইভেন জামাত ইসলাম তার স্লোগান যদি দেখেন খুব কাছাকাছি, একটা কপি করার মতো দোষ নেই, ভালো জিনিস অনুসরণ করতে কোনো দোষ নেই। তো বিএনপির একটা ভালো স্লোগান সবার আগে বাংলাদেশ, ফাইন, অন্যরা সবাই বলুক সবার আগে বাংলাদেশ, আমি মোটেও আপত্তি করবো না, মোটেও বল তুমি আমাকে নকল করছো কেন, আমি বরং সবাই বলুক না সবার আগে বাংলাদেশ। আমি এইবারের নির্বাচনে একটু আসি যে অনেক আসনে বিদ্রোহীদের বুঝায়া নির্বাচন থেকে সরিয়ে ধানের শীষ বা শরিক প্রার্থীর পক্ষে আনা গেছে, তারপরও দেশের মোট সংসদীয় আসনগুলির মধ্যে ৭৮টিতে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী আছে। এরা কি না, ৭৮টা না আসলে খালেদ ভাই, এটা আরো একটু কম সংখ্যা, অনেক কম। কত মানে আমরা সর্বশেষ না, এর মধ্যে মানে আপনার ভেতরে বসে গিয়েছেন, উইথড্র করেছেন, সাপোর্ট দিয়েছেন, সরে গিয়েছেন, হ্যাঁ, বিদ্রোহী প্রার্থী যারা ছিলেন। এখন নাম্বারটা 40+ মতো আছে, এখন নাম্বারটা 40+ মতো, কিন্তু কতগুলি বড় বড় নাম হতেছে। ঢাকা 12 আসনে সাইফুল আলম নীরব আছেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। তো এই জায়গাটা যে প্রবলেমটা যেটা হয়েছে কি, সেটা হচ্ছে দীর্ঘদিন একটা নির্বাচন না হওয়ার মানে বিষয়টা, ওই যে একটা আমরা যানজটের কথা বলি না, এটা একটা ইলেকশন জট হয়ে গেছে। কিরকম, এই ছেলেগুলো, আমার কথা বাদ দেন, আমি তো মানে আপনার কথা একটু বলবো, আচ্ছা আসছি। এখন মনে করেন অনেকদিন নির্বাচন না করার কারণে যারা অ্যাসপিরেন্ট যারা ছিলেন, তারা মনে করলেন যে আমি আবার 5 বছরের জন্য ফেসে গেলাম। ফলে এইসব ক্ষেত্রে বিশেষ করে বিদ্রোহীটা হয়েছে অনেক সিগনিফিকেন্টলি, অন্য জায়গায় খুব সিগনিফিকেন্ট না। যেমন আপনি মানে রুমিনের কথা বলেছেন, সেখানে একজন জোটের একজন প্রার্থীকে সেখানে মনোনয়ন দিতে হয়েছে, বোধহয় ওদেরকে বোধহয় আমরা গোটা 3 সিট ছেড়েছি, 3-4টা সিট ছেড়েছি, ফলে রুমিনকে অ্যাকোমোডেট করা যায়নি। আপনি আরেকজনের কথা ঢাকা 12-তে যার কথা বললেন, তাকেও অ্যাকোমোডেট করা যায়নি, গণতন্ত্র মঞ্চের একজন নেতাকে ওখানে অ্যাকোমোডেট করতে হয়েছে। আমরা পটুয়াখালীতে আমরা নূরকে অ্যাকোমোডেট করতে হয়েছে বলে আমাদের খুবই ফর্মিডেবল ক্যান্ডিডেট ছিল, ছাত্র রাজনীতি খুব ভালো ছেলে হাসান মামুন, তাকে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। ঝিনাইদাতে আমরা মানে ইয়েকে মানে কি বলে রাশেদকে মানে গণ অধিকার পরিষদে তাকে অ্যাকোমোডেট করতে, যে আমাদের দলের মানে আরেকজনকে আমরা ঠিক মানে খুশি করতে পারিনি। মোহাম্মদপুরেও তাই, এরকম কিছু ঘটনা ঘটছে। এগুলো পার্টিকুলারলি যারা আমাদের অ্যালাইন পার্টনার যারা ছিলেন, তাদেরকে অনেক জায়গায় আসন ছাড় দিতে যে মানে আমাদের পার্টির খুবই ফর্মিডেবল কিছু ক্যান্ডিডেটদেরকে আসলে তাদেরকে আমরা ঠিক মানে সম্মানিত করতে পারিনি। ফলে তাদের মধ্যে একটু বঞ্চনাবোধ আছে, তাদের মধ্যে ক্ষোভ ছিল। তারা, কিন্তু সেটা আপনি নির্বাচনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ মনে করতেছেন না? নিঃসন্দেহে আমি তো সেই ধরনের মানুষ নই যে আমি মানে সবকিছু না করে দেবো, না মানে চ্যালেঞ্জ মনেও করতেছেন। নিশ্চয়ই এইসব জায়গাগুলোতে কিছু চ্যালেঞ্জ আছে। আমার এই প্রশ্নটা শেষের আগের প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বিএনপির কেন্দ্রীয় নেতা, মুন্সিগঞ্জ 2 আসনে আপনি আসলে দলের মনোনয়ন আশা করেছিলেন। দলের মনোনয়ন প্রথমে আপনাকে দেওয়া হয় নাই, মানে আপনাকে দেওয়া হয় নাই, প্রথমে দেওয়া হয়েছিল জনাব মিজানুর রহমান সিনহাকে, তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে আবার এই মনোনয়ন দেওয়া হলো হচ্ছে আবুল কালাম আজাদ ধানের শীষের প্রার্থী হিসেবে। আপনি তার হয়ে নির্বাচনে ক্যাম্পেইন করছেন কিনা, তারে ভোট দিতে বলছেন কিনা, আপনি নিজেরে বঞ্চিত মনে করেন কিনা যে আপনি আসলে পলিটিক্যাল ক্যারিয়ারটা এত বছর রাজনীতি করার পরে? আমি একদিক দিয়ে আমি বললাম খুব ধর্ম সহিষ্ণু মানুষ, অর্থাৎ আমি খুব ধর্ম বিশ্বাসী লোক। আমি 1 নম্বর মনে করি সেটা হচ্ছে মানে কিসমত বলে একটা কথা আছে, লাক, ভাগ্য, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত হয়। আল্লাহ ভালো জানেন তার বান্দার জন্য কোনটা উপযুক্ত, আল্লাহ কি করবেন। আমি নিঃসন্দেহে মনে করি যে এই আমার না পাওয়ার মধ্য থেকে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য কোনো ভালো ফয়সালা রেখেছেন এবং উত্তমভাবে তার কাছে পুরস্কার আশা করি। আপনি বলেছিলেন যে আমি নিজেকে আরেকটা ব্যাপারে মানে খুব বোধ করিনি, বলে ডিসগ্রেস বোধ করিনি। নাম্বার 1 হচ্ছে যে আমি আমার নির্বাচন এলাকায় I was not the first choice. আমি ফার্স্ট চয়েস হতে পারতাম। I could have been the choice of the top of the list. থাকতে পারতাম, রাজনৈতিক বিবেচনায় পরিচয় সেটি হওয়ার কথা। যখন আমি পার্টিতে ফার্স্ট চয়েস ছিলাম না, মানে অর্থাৎ নমিনেশনটা আমি প্রথমে পাইনি, পরেও পাইনি, যাকে আপনি দেওয়া হলো, যদি ধরেন উনি ওনার শারীরিক অসুস্থতার কারণে যদি দ্বিতীয়বার যদি আমি পেতাম, এটা আমার জন্য খুব গ্রেসফুল ছিল না। এই কারণে গ্রেসফুল ছিল না যে আমি তো আমার পার্টির বিবেচনায় প্রথম চয়েস ছিলাম না। একজন মানুষ অসুস্থ হয়ে মানে বেতারের নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে
মানে ওইটা এটা মোটেই সম্মানজনক ছিল না আমার জন্য। ফলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্টেড মাই রেসপেক্ট। আল্লাহ মানুষের নজরে তিনি আমার সম্মান রক্ষা করেছেন, এবং এটা আমার জন্য মোটেই সম্মানজনক হতো না যে একজন ব্যক্তি তিনি অসুস্থ, তিনি নির্বাচন করতে পারছেন না, অপারগ ইত্যাদিতে তাকে তো নোমিনেশন দেওয়া হয়েছিল, ফলে উনি পারলেন না বলে মানে আসেন আপনি নেন, এটা মোটেই গ্রেসফুল ছিল না। সুতরাং আমাকে ডিসগ্রেস হইতে হয় নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। আর আপনি যার কথা বলছেন আমার বিপরীত, তারপরও যাকে নোমিনেশন দেওয়া, ইয়েস, আমি তার পক্ষে ভোট চেয়েছি। আমি সদল বলে যারা আমি যখন ক্যাম্পেইন করতাম নির্বাচনের জন্য, আমার যারা অনুসারী যারা ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে আমি নিজে হাতে লিফলেট মানে বিতরণ করেছি, ভোটারদের কাছে ভোট চেয়েছি। আমি মনে করি পার্টি যারা করবেন তাদের পার্টির ডিসিপ্লিন মানতে হয়। আমি পার্টির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে আমি পার্টির সিদ্ধান্তের প্রতি অনুগত থাকি, এবং আমি যারা বিদ্রোহ করেছেন তাদের অনেকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে ট্রিট করে। আমি বলি ইনফ্যাক্ট দে আর নট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হওয়ার আগে, দিস মাই ফর্মুলা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হওয়ার আগে আপনাকে পার্টির পদ ত্যাগ করে যদি আপনি মনোনয়ন সাবমিট করেন, দেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আপনি নমিনেশন পেলেন না, তারপর বলেন আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এটা হয় নাকি? না, খুবই রাদার ইউ ক্যান ট্রিট দেম অ্যাজ রিবেল ক্যান্ডিডেট। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রিপোর্ট ভাই একটা জ্যোতিষী কথা আপনার কাছ থেকে জানতে চাই। ও আমি বলছিলাম যে আমার বেলায় কোনো জ্যোতিষী কথা হচ্ছে যে এই নির্বাচনের ফলাফলটা কি হইতে পারে, বা মানে আসন সংখ্যার দিক দিয়ে বিএনপি এত আসন, জামাত এত আসন, এটা কি হইতে পারে? আই এম নট অ্যাস্ট্রোলজার নর আই এম এ পামিস্ট। আচ্ছা, দো আমি আমার ছাত্র জীবনে বহুবার আই ওয়েন্ট টু অ্যাস্ট্রোলজিস্ট, আই ভিজিটেড সো মেনি মানে অ্যাস্ট্রোলজি, আমি অনেকের কাছে গিয়েছি, এবং অনেকগুলো যে না খেটেছে তাও না, কিন্তু খেটেছে, বাট অনেকদিন আমি যাই না বা মানে এদের সাথে কনসাল্ট করি না। রাজনীতিতে একটা প্রেডিকশন বলে একটা কথা আছে, আপনি রাজনীতির বাস্তবতায় রাজনীতিকে বিবেচনায় নিতে হবে আপনাকে। যেমন সেক্ষেত্রে আপনার খেয়াল আছে কিনা আমি জানি না, আমি বলেছি শেখ হাসিনার পতনে অ্যাটলিস্ট 4 মাস আগ থেকে আমি লাইভ প্রোগ্রামে টিভি টক শোতে বলতাম যে ইয়োর ডেজ আর নাম্বারড, এবং এটাও বলেছি আপনি যদি এখনো যদি পলিটিক্যালি যদি রিকনসিলিয়েশনের মধ্যে না যেতে পারেন তাহলে আপনাকে হিউমিলেশন ফেস করতে হবে। তখন আওয়ামী লীগের সাথে আমার পাশে যারা আওয়ামী লীগের নেতারা বসতেন, এটা অন রেকর্ড আছে, লাইভ প্রোগ্রাম বলতাম, তারা বলতেন এসব বলবেন না, আমাদের একজন নেত্রী শেখ হাসিনা আছে। আমি বললাম শেখ হাসিনা দুর্ভাগ্য হচ্ছে আপনাদের মতো এত লোকের ভার উনি আর সহ্য করতে পারবেন এবং তিনি কলাপস করবেন, এবং তার কলাপস করাটা অনিবার্য। আমার ফেসবুকে যারা, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলি, আমার ফেসবুকে যারা ফ্রেন্ড লিস্ট আছেন বা যারা ফলো করেন, তারা 31শে মে, আমার ওই ভিডিওটা এখনো আছে, 31শে মে আই স্পোক, আমি হবিগঞ্জে কথা বলেছিলাম মিটিংয়ে, সেখানে বলেছিলাম যে শেখ হাসিনা সরকার অনিবার্যভাবে কলাপস করার দিকে এগুচ্ছে। তো সুতরাং পলিটিশিয়ান হিসেবে আপনার জ্যোতিষের কাছে, পামিস্টের কাছে যাওয়ার দরকার নেই। আপনি যদি খুব নিরবিচ্ছিন্নভাবে রাজনীতিটাকে যদি অবলোকন করেন, দেন ইউ ক্যান হ্যাভ এ পিকচার, আপনি একটা পিকচার পাবেন। ওই পিকচার থেকে আমি বুঝি, আমাকে অনেকে এমনকি তথ্য গোয়েন্দা সংস্থার 2-1 লোক মানে স্পেশাল ব্রাঞ্চে দে মিট মি, আমি যদি আমি মিট না করি, মানে আসতে চাই, কথা বলতে চাই না, বলতে আমার ধরে নিয়ে কথা বলবে, তো তখন আসলে আমার বলে আপনি কোন বেসিসে কথা বলেন? ভাই ইটস এ প্রেডিকশন, 2 আর 2 4, 1 বাদ গেলে 3 হয়। রাজনীতিটা অঙ্ক, বিজ্ঞান, এখানে অন্য কোনো ষড়যন্ত্র খুঁজে লাভ নেই। আমি যে কথাটা বলেছি আমি একটা বিজ্ঞানের তত্ত্বে বলেছি, এই কারণে শেখ হাসিনা থাকবে না, হোয়াট এভার। আপনি এখন বলছেন ইলেকশনের ব্যাপারে আমি আপনাকে আগে বলছিলাম যে আমাদের সাথে 3টা ইয়েস, আমাদের সামনে বিগত 3টা নির্বাচনের ইতিহাস নাই। আমি ভোটারদের ট্রেন্ড আমি আননোন, আই এম নট অ্যাওয়ার অফ দ্য ট্রেন্ড অফ দ্য ভোটার্স। আচ্ছা, 3 বছর যেহেতু 3টা ইলেকশন যেহেতু সেরকম, আমি নতুন ভোটারদের মেন্টালিটি জানি না, স্ট্রেট জানার আমার কোনো সুযোগ নাই। যে ভোটগুলো হয়েছে সেগুলো ফার্সিক্যাল ইলেকশন হয়েছে। তো সুতরাং আপনি যদি 91, 96, 2001-এর রেকর্ড ধরেন, বিবেচনায় নেন বিএনপির ভোট, এবং এখন অধুনা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তাদের ভোটকে যদি আপনি আমলে নেন, তাহলে আমার একটা ইকুয়েশন আছে
সেই ইকুয়েশনটা হবে বিএনপির ভোট হবে 230 to 240 প্লাস। 240 প্লাস, আচ্ছা। আর এখন যেই সোকল্ড হাইপ উঠেছে, সোকল্ড হাইপ যেটা উঠেছে সেটা নট লেস দেন 190, ওকে, নট লেস দেন 190, বাট Okay. ওইটা কিন্তু আমি অন রেকর্ড বলছি না, বাট আমি স্ট্যান্ড করব 91, 96, 2001 নির্বাচনের উপর। একদম পরিষ্কার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে রিপন ভাই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে আমরা আমি আমি আমার কথা বলি সুবিধা হয়, ছোট রাজনৈতিক দল করতাম, কিন্তু ছোট রাজনৈতিক দল করলে যেটা হইতো যে Advantage আমাদের আছে। প্রধান প্রতিদ্বন্দ্বী মানে আওয়ামী লীগের সমর্থক ছাত্র দল মানে ছাত্র সংগঠনটা ছিল, কিন্তু আমরা কিন্তু এটা সবসময় দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে ঠেকানোর জন্য সব ছাত্র সংগঠনকে এক হইতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এত শক্তিশালী ছিল যে সবগুলি ছাত্র সংগঠন মিলে এক হয়েও আসলে ঠেকানো যায় না, এতই মুশকিল আসলে। এইটা আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করছি অনেক দিন হয়েছে, 27-28 বছর হয়েছে, কিন্তু এইটাই ছিল। কিন্তু আপনি কি বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে এই প্রেডিক্ট করতে পারছিলেন যে আপনি 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাত সমর্থিত ছাত্র রাজনীতিক ছাত্র দল, আমি এভাবে যদি বলি, আপনি 91, 96, 2001-এর কথা যেহেতু বলতেছেন সেজন্য বলছি। রাইট, আমি এই ফলটা প্রেডিক্ট করিনি, এটা সত্য, এটা প্রেডিক্ট করিনি, এটা সত্য, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও গেস করছিলাম, যেহেতু গত 15 বছর আমার কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস একেবারেই ছিল না, একেবারেই ছিল না। আমি পার্সোনালি আমার শিক্ষকদের মধ্যে তো আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার শিক্ষক ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনিও ইন্তেকাল করেছেন। অ্যাট দ্যাট টাইম উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, আমরা বেরোবার পর উনি প্রফেসর হলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন, হোয়াট এভার। তো আমি যেটা বলছিলাম, আমি রেগুলার স্টুডেন্ট অবস্থায় পরীক্ষা মানে ছাত্রদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় পরীক্ষায় বসেছি, আবার মানে তাড়াতাড়ি খাতা জমা দিয়ে আবার মিছিলে নেতৃত্ব দিয়েছি। এই মঞ্জুর স্যার আমাকে বলে, কি ব্যাপার, এখন তো 8 ঘন্টা বাকি, তুমি যাচ্ছ কোথায়, তুমি শেষ করলে না? স্যার তখন ছাত্র সংগঠনগুলোর ফ্যাকশনাল প্রবলেম থাকতো, আমি স্যার একটু ইউনিভার্সিটির ঝামেলা আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে স্যার গন্ডগোল বেঁধে যেতে পারে, একটু সামনে থাকতে হবে। তো আমি তো ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম, তো স্যার বলতো, তুমি এটা পড়তে আসছিলে কেন, মানে তুমি ইংলিশ লিটারেচার পড়তে আসছিলে কেন? এখন সেটা অন্য হিসাব, কিন্তু আমি যেটা বলতে চাই কি, আমরা যেমন মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি রেগুলার স্টুডেন্ট থাকা অবস্থায় আমি পার্টিকে নেতৃত্ব দিয়েছি অ্যাজ প্রেসিডেন্ট, ঠিক আছে, পরীক্ষাও বসেছি। এটা ছাত্রদলের উইকনেসটা ছিল দীর্ঘদিন যাবৎ মানে পড়াশোনার সাথে সম্পৃক্ততা, মানে নেতৃত্বের বড় জায়গাগুলোতে মানে ছাত্রত্বের সম্পৃক্ততা, আমি ওটা বলতে চাচ্ছি। পড়াশোনা তো নানাভাবে আপনি করতে পারেন, ছাত্রত্বের সম্পৃক্ততা না থাকার কারণে ক্যাম্পাসের সাথে আপনি রুটটা হারিয়ে ফেলেন, ওকে, রুটটা হারিয়ে ফেলেন। তো ফলে কিন্তু আপনি এইটা মনে করতেছেন না যে তারপরেও আমি না খালিদ, আমি তারপরেও আমি অবাক হয়ে গেছি, ডেসপাইট কোনো অ্যাক্টিভিটি নেই আপনার, কোনো চাষবাস করতে পারেন নাই, তারপরেও ছাত্রদল অনেক জায়গায় থার্ড হয়েছে। কারণ আমার ছাত্রদল তো মানে কারো লুঙ্গির তলে আশ্রয় নেয়নি, মানে বর্ণচড়া হয়নি, তাই না? না না ঠিক আছে, আমরা ওইটা আলাদা কথা, কিন্তু আমরা একদম 20-30 সেকেন্ডে জানতে চাই, 20-30 সেকেন্ডে জানতে চাই রিপন ভাই, যে আপনি তো ওইটা প্রেডিক্ট করতে পারেন নাই, আপনার কাছে কি এরকম কোনো একটা সারপ্রাইজ এই ন্যাশনাল ইলেকশনে হইতে পারে এরকম মনে হয়? না, ওই যে আমি বললাম যে মানে এই যে একটা হাইপ তুলেছে দাঁড়িপাল্লা ইত্যাদি ইত্যাদি, তার এগেনস্টে বিএনপি যদি 240টা পেয়ে যায়, এটা সারপ্রাইজড হবো না, এটা আমি বললাম আমার অতীতের 3টে ইলেকশনকে বেস করে আমি এটা বলি। আর সারপ্রাইজ হওয়ার মতো মানুষ একটা লিবারালিজমকে মানুষ সমর্থন করে, যদি একদমই 140টার কম পায় বা 149টা কম পেয়ে যায়, মানে যদি সংখ্যাগরিষ্ঠতাই না পান, আমি ঠিক এভাবে ভাবছি না, কারণ এই কারণে ভাবছি না, এই কারণে ভাবার কোনো কারণ নাই। আমার সামনে স্ট্যান্ডার্ড ইলেকশন আছে 91, 96, 2001, সেখানে আমার অধুনা প্রতিপক্ষ যারা, তাদের স্ট্রেংথ আমার জানা আছে। এখন যদি কোনো কারণে আওয়ামী লীগ ট্যাকটিক্যাল কারণে
জামাত ট্যাকটিক্যাল কারণে, যেমন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় জামাতের ছাত্র সংগঠন তারা জামাতে ইসলামী শিবিরকে ভোট দিয়েছে, এখানে কোনো ট্যাকটিক্যাল রিজনে যে ইমার্জেন্স অফ বিএনপি এমন হয়ে যাবে হ্যাঁ। যেখানে ভবিষ্যতে তাদের কোনো অবস্থান থাকবে না, এইসব চিন্তা ভাবনা করে যদি মনে করে আচ্ছা ঠিক আছে যে মানে সেকেন্ড থার্ড পার্টিগুলোকে একটু দিয়ে রাখি, তাই না, একটু কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখলাম, সেটা আলাদা কথা। তাহলে তাহলে হয়তো তারা আরো কিছু ভোট বেশি পাবে। আমরা আসলে খুব শীঘ্রই মানে রিপন ভাইয়ের সাথে এতক্ষণ কথা বলে, যে রিপন ভাইয়ের এই কথা তো আমরা শুনলামই, রিপন ভাই অনেকগুলি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন, সেটা তো আমরা দেখলাম। তবে সর্বশেষ ফল নিয়ে যে কথা বলেছেন সেই ব্যাপারটায় আমরা আসলে, যদি একটা সুষ্ঠু ইলেকশন হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে, আমরা, আমার সবচেয়ে মানে কি সুষ্ঠু ইলেকশনের পাশাপাশি আমার এইটাও খুব বলতে ইচ্ছা করে যে ভাই যাতে কোনো হানাহানি না হয়, কারণ যার যায় তার যায় ভাই, নিশ্চয়ই যার যায় তার যায়, নিশ্চয়ই। মানে আপনি এটা কোনো কিছু দিয়ে কিন্তু আর কোনো কম্পেনসেট করতে পারবেন না। তো সেই জন্য আমি এইটা খুব আশা করি যে একটা এরকম নির্বাচন হোক, যে নির্বাচনে সবাই ভোট দেয়, রাইট। সবাই ভোট দিয়ে যারা জনগণ তাদের মনে করবে তারা ক্ষমতায় আসুক। রিপন ভাইয়ের কথা এবং ঠিক ভোটের হয়- পরে সবার সাথে দেখা সাক্ষাৎ হ্যাঁ, হবে। রিপন ভাইয়ের কথা ঠিক হয় না ভুল হয় সেটাও আমরা দেখি, রাজনীতি থাকবে চিরকাল। রিপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ইস্কাটনের রিপন ভাইয়ের চমৎকার অফিস থেকে আমরা